ওকে, আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আমরা প্রথম অধ্যায় শেষ করছিলাম পদার্থবিজ্ঞান 1। পদার্থবিজ্ঞান 1-এর আমরা থিওরিগুলো শেষ করছি এবং গাণিতিক অংশগুলো প্রায় শেষ করছি। 3টা আমরা অঙ্ক করছি, 3টা, আর 2টা অঙ্ক দরকার আছে, সেটা হচ্ছে কার্ল আর হচ্ছে ডাইভারজেন্স। এই দুটো নিয়ে তোমাদের কি সমস্যা আছে? কার্ল বা ডাইভারজেন্স কীভাবে নির্ণয় করা লাগে? কার্ল কি মানে হচ্ছে ঘূর্ণনশীল বের করতে বলে, একটা হচ্ছে ডট গুণন আর একটা ক্রস গুণন দিয়ে করা লাগে। তোমাদের কি ওইটাতে সমস্যা আছে? তা না হলে আমরা পরের অধ্যায় যাব। যারা যুক্ত আছো কথা বলো আমার সঙ্গে। তোমাদের কি প্রথম অধ্যায় থেকে কিছু সমস্যা আছে? তা না হলে আমরা দ্বিতীয় অধ্যায় যাব। বকুল, তোমার কি প্রথম অধ্যায় থেকে কোনো সমস্যা আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা কেউ? আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে যাই। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো প্রশ্ন দরকার ছিল এগুলো তোমাদেরকে আমি পিডিএফ সাজেশান দিছি। এখানে দ্বিতীয় অধ্যায় থেকে একটি স্প্রিং বলের দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা, তারপরে ধ্রুব বলের জন্য কাজ শক্তি উপপাদ্য, সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র এবং সংরক্ষণশীল বলের জন্য হাফ mv² প্লাস ভি অফ এক্স ইকুয়াল ই। আরেকটা হচ্ছে দেখাও যে সমভরের দুটি বস্তুর মধ্যে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে এরা একে অপরের সাথে বেগের বিনিময় করে, এবং সর্বশেষ এই কয়টা ছিল। সো এখন দেখো, এই থিওরিগুলো আমি তোমাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছিলাম। তোমরা কি এই ভিডিওগুলো দেখছো? এই যে কয়টা থিওরির কথা বললাম, তোমরা কি এই ভিডিওগুলো দেখছো? দ্বিতীয় অধ্যায়ের যেগুলো কথা বললাম। এটা মনে হয় আমি শুধু তানজমা আক্তারকে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তো দেখো, আমরা তোমাদের কোনো কথা আমি রেসপন্স পাচ্ছি না, সো আমি আমার নিজের মতো করে শুরু করি। দেখো, এই দ্বিতীয় অধ্যায় থেকে যে কয়টা থিওরির কথা বললাম, এই সব কয়টা থিওরি আমার কাছে রেকর্ড করা আছে, সুতরাং আমি আর অযথা এই এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি তোমাদেরকে এই অধ্যায়ের কিছু বেসিক বিষয় বলি। বেসিক বিষয় শেষ করার পর আমরা এই অধ্যায়ের অঙ্কতে চলে যাব, এবং তোমরা ওই ভিডিওগুলো আবার দিচ্ছি আমি তোমাদেরকে এখানে লিঙ্কগুলো। যদি এখানে দেখার পরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলবা, আমি সেগুলো আবার সলভ করে দেবো। এই যে এটা দিলাম স্প্রিং বলের দ্বারা সম্পাদিত কাজ। এবার দিচ্ছি ধ্রুব বলের দ্বারা সম্পাদিত কাজ। এবার দিচ্ছি সরল দোলকেরটা। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ই ইকুয়াল হাফ mv² vx²। তো দেখো, আমি তোমাদেরকে 4টা থিওরি এই অধ্যায় থেকে যে থিওরিগুলো আছে থিওরিগুলো আমি তোমাদেরকে দিয়ে দিছি। আমি এই পর্যায়ে এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো আলোচনা করি, তারপরে আমি এই অধ্যায়ের অঙ্কতে চলে যাব। দেখো, এই অধ্যায়টা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। তো তোমাদের বইটা আসলে কীভাবে সাজাচ্ছে এই সম্পর্কে আমার নিজেরও আসলে খুবই বিরক্তি আসলে, কারণ বল আগে পড়া লাগবে, তারপরে আমাদের কাজ ক্ষমতা শক্তিতে যাওয়া লাগবে। কিন্তু এখানে তোমাদের এই বইয়ে আগে দিচ্ছে কাজ ক্ষমতা শক্তি, তারপরে দিচ্ছে হচ্ছে বল। আচ্ছা, যাই দিচ্ছে দেখ, আমরা এই মতে আগাবো। তো আমরা প্রথমে আসি কাজ কী জিনিস এটাতে আসি, তারপরে ক্ষমতা এবং শক্তিতে যাব। তাহলে দেখো, কাজ কাকে বলা হয়? বল প্রয়োগ করা হলে যদি বস্তুর স্মরণ ঘটে তখন সেখানে আমরা কাজ বলে থাকি। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, কোনো একটা কুলি যদি সারাদিন মাথায় করে কোনো কিছু নিয়ে বসে থাকে, তখন সেটাকে আমরা কাজ বলতে পারবো না, কারণ সে বল প্রয়োগ অবশ্যই করছে কিন্তু সেখানে কোনো স্মরণ ঘটেনি। আমি যদি এখানে দেওয়ালটাকে 1000 বার ধাক্কা দিই, দেওয়ালটা একটুকুও সরবে না, সুতরাং এখানে কোনো পরিমাণ কাজ হবে না, অর্থাৎ বস্তু কোনো স্মরণ ঘটেনি। তাহলে আমরা কাজ কাকে বলছি? বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে তখন সেটাকে আমরা কাজ বলছি। আচ্ছা, এটা আমরা সাধারণভাবে বললাম, বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে তখন সেটাকে আমরা বলছি কাজ। কিন্তু বল প্রয়োগ করা হলে যে স্মরণ ঘটলেই কাজ হবে এমনটাও নয়। অনেক ক্ষেত্রে আমরা দেখব বল প্রয়োগ করা হচ্ছে, স্মরণও ঘটছে, কিন্তু কাজ হচ্ছে না। তো
তো কাজের মেন সূত্র সংখ্যা আমরা এটা দিতে পারি, বল প্রয়োগ করা হলে যদি মানে বস্তুর সরণ বলের দিকে ঘটে তখন সেটাকে বলা হয় ধনাত্মক কাজ, এবং বল প্রয়োগ করা হলে বস্তুর সরণ যদি বলের বিপরীত দিকে ঘটে তখন সেটাকে বলা হয় ঋণাত্মক কাজ। আর কাজ মানে হচ্ছে বল প্রয়োগ করলাম এবং সরণ ঘটবে। তো আমরা দেখো বল ইকুয়াল, আচ্ছা এফ ইকুয়াল আমরা পড়ে, ডাব্লিউ ইকুয়াল হবে কি এফ এস, অর্থাৎ এই একটা বস্তু এর উপর তুমি বল প্রয়োগ করছো এফ পরিমাণ, যার ফলে সাথে এখান থেকে এইটুকু সরণ ঘটছে এস, তাহলে আমরা এখানে কাজ বলতে পারবো ডাব্লিউ ইকুয়াল এফ এস। নর্মাল কাজ এইটা, আসলে কাজ হচ্ছে বল এবং এই ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে বল প্রয়োগ করা হয়েছে এইদিকে, সরণও ঘটছে কি এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস। আবার ধরো এমন হয়েছে বল প্রয়োগ করছে এইদিকে, সরণ ঘটছে এইদিকে, এদিকে বল এইদিকে সরণ, সেই ক্ষেত্রে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার এমনও হতে পারে বল প্রয়োগ করছে এইদিকে, সরণ ঘটছে এইদিকে, আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে এই বিপরীত দিকে, সেই ক্ষেত্রে এখানে কি হবে, কোণ হবে 180 ডিগ্রি। তাহলে আমরা কাজের সূত্রতে দেখলাম ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, এখানে বল এবং সরণ এবং এদের মধ্যবর্তী কোণকে এই কোণের মান দেওয়া লাগবে, তাহলে আমরা কী পাবো, কাজের মানটা পাবো। তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, এখানে থিটার মানটা কত হবে, দুইজন জয়েন হইতে চাচ্ছে। আরেকবার ট্রাই করো তাহলে হবে। এক ঘন্টার ক্লাসে আধা ঘন্টা ধরে জয়েন করাইতেই চলে যাবে আমার। সজীব, তানজুমা আক্তার, সুকাইল, শাম্মী, সাবিনা ইসলাম জয়েন করতে পারছে না কেন, এরকম কেন হয়েছে? আচ্ছা আমি দেখতেছি একটু পরে আবার। ওকে দেখো, তাহলে আমরা যেটা বলছিলাম কাজ মানে কি, কাজ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কস থিটা, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর সরণ ঘটলে সেটাকে আমরা কাজ বলি। সামটাইমস বল প্রয়োগ করা হবে, সরণও ঘটবে, তখন সেটাকে আমরা কাজ বলতে পারবো না। কেন পারবো না সেটাকে এখন দেখি। আমরা তিনটা একটা এখানে বিষয় বিবেচনা করছি। একটা, আমরা যেদিকে বল প্রয়োগ করছি সরণটা সেই দিকে ঘটছে, সেই ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। যেদিকে বল প্রয়োগ করছি সরণ তার লম্ব দিকে ঘটছে, সেই ক্ষেত্রে মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বল যেদিকে প্রয়োগ করছি সরণ তার বিপরীত দিকে ঘটছে, সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা হচ্ছে মধ্যবর্তী কোণটা পাচ্ছি 180 ডিগ্রি। তো এখন আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, কাজ ডাব্লিউ ইকুয়াল কত, এফ এস কস থিটা। তাহলে আমরা এই ক্ষেত্রে নির্ণয় করি, এই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল কি এফ এস কস 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রি মান 1, তাহলে এখানে আমরা কত পাবো, এফ এস। আবার এই ক্ষেত্রে দেখি ডাব্লিউ ইকুয়াল কি এফ এস কস 90 ডিগ্রি, এই ক্ষেত্রে কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে এখানে কত হবে টোটালটা 0। এই ক্ষেত্রে দেখি ডাব্লিউ ইকুয়াল কত
এফ এস কস, এটা মনে কত -1, তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস এফ এস কস থিটা। তাহলে দেখো আমরা তিনটা ক্ষেত্র বিবেচনা করছি, একটা ক্ষেত্রে আমরা পেলাম ডাব্লিউ ইকুয়াল এফ এস, একটা ক্ষেত্রে পেলাম 0, আর একটা ক্ষেত্রে পেলাম কি ডাব্লিউ ইকুয়াল এফ এস। তাহলে এই ক্ষেত্রে কাজ ঘটছে, এই ক্ষেত্রে কাজ ঘটছে, কিন্তু এই ক্ষেত্রে কাজ ঘটেনি, কিন্তু এখানেও আসলে সরণ ঘটছিল, কিন্তু সরণটা ঘটছিল কোথায়? বলের লম্ব দিকে। সরণটা ঘটছিল বলের লম্ব দিকে। সুতরাং আমরা কাজকে এখান থেকে দেখতে পাচ্ছি কাজ তিন ধরনের হচ্ছে, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে কি শূন্য কাজ। তাহলে ধনাত্মক কাজ কাকে বলবো? বল প্রয়োগ করা হলে যদি সরণ বলের দিকে ঘটে, যেদিকে বল প্রয়োগ করা হবে সরণটা সেই দিকে ঘটবে, সেটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। আমরা অধিকাংশ ক্ষেত্রে যে সকল কাজ পর্যবেক্ষণ করে থাকি সব কিছুই হচ্ছে ধনাত্মক কাজ। আর বল প্রয়োগ করার ফলে যদি সরণ বলের লম্ব দিকে ঘটে, সেই ক্ষেত্রে আমরা কোনো কাজ পাবো না, এটাকে আমরা বলবো কি শূন্য কাজ। বল প্রয়োগ করা হলে বস্তুর সরণ যদি লম্ব দিকে ঘটে তখন সেখানে আমরা বলবো কি শূন্য কাজ, ঠিক আছে। অথবা আরেকটা ক্ষেত্রেও কাজ শূন্য কাজ বলা যেতে পারে, বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ না ঘটে এটাকেও কোনো কাজ হবে না, এটাকে আমরা বলতে পারি শূন্য কাজ। আর ডাব্লিউ ইকুয়াল কি এফ এস মাইনাস এফ এস আসলে কখন? যখন বিপরীত দিকে সরণ ঘটলো। তাহলে বল প্রয়োগ করা হলে যদি সরণ বলের বিপরীত দিকে ঘটে তখন সেটাকে আমরা বলবো ঋণাত্মক কাজ। সো এখন পর্যন্ত আমরা পাইলাম তিনটা বিষয়, কাজ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ, এবং আরেকটা হচ্ছে শূন্য কাজ। দেখো আমি যে সকল বিষয় বললাম এগুলো আমরা আসলে এর আগে থেকে পড়ে আসছি। দেখো এরপরে আমরা এখানে দুইটা থিওরি প্রতিপাদন করেছিলাম, একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে কি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো এখন আমাকে একটু বলো ধ্রুবক কাকে বলে? ধ্রুবক মানে যেটার মান পরিবর্তন হয় না। তো যেই কাজটার মান ফিক্সড থাকে ওটাকে আমরা বলি কি ধ্রুব, মানে ধ্রুব বলের দ্বারা কৃত কাজ। অর্থাৎ যেই বলটার মান কি ফিক্সড থাকবে, মানটা আমরা পরিবর্তন করতে পারবো না, এটাকে আমরা বলবো ধ্রুব বল। আর এই বলের দ্বারা যে কাজটা সম্পাদিত হয় ওটাকে আমরা বলি কি ধ্রুব বলের দ্বারা সম্পাদিত কাজ। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বলের দ্বারা সম্পাদিত কাজ, যেখানে পরিবর্তনশীল বলের দ্বারা কাজ কোনটাকে বলা হচ্ছে? যেই বলের মান পরিবর্তন করা যায় এটাকে আমরা বলছি পরিবর্তনশীল বলের দ্বারা সম্পাদিত কৃত কাজ। তো এখানে আমরা দুটো থিওরি পড়বো, একটা ধ্রুব বলের দ্বারা সম্পাদিত কৃত কাজ এবং অপরটি হচ্ছে পরিবর্তনশীল বলের দ্বারা সম্পাদিত কৃত কাজ। এই দুইটি তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, সো এটা তোমাদের বেশি করে গুরুত্ব দিয়ে পড়া লাগবে। এখন আমরা কাজের এককে আসি, তাহলে আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল এফ এস, নর্মালি ডাব্লিউ ইকুয়াল কি এফ এস, বলের একক কি নিউটন, সময়ের একক কি স্বর্ণের একক কি মিটার, তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার, এটাকে আবার বলা হয় কি জুল বলা হয়। কি বলা হয়? জুল। তাহলে জুল, এক জুল কাকে বলতে সংজ্ঞা এখান থেকে আমরা দিতে পারি, কোনো একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে, 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি সরণ 1 মিটার ঘটে তখন সেটাকে বলা হয় 1 জুল। আবার বলছি, কোনো একটা বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তার ফলে তার সরণ 1 মিটার ঘটে তখন সেখানে আমরা যে পরিমাণ কাজ পাবো সেটাকে আমরা বলবো 1 জুল। ওকে, তো এইসব বিষয় মুখস্থ করার কিছু নেই। আবার বলি, কোনো একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে সেখানে যদি 1 মিটার সরণ ঘটে সেটাকে আমরা বলবো কি 1 জুল। এখানে আরও কিছু একক দেওয়া ছিল, এগুলো তোমরা এরকম করে করতে পারো, বিশেষ করে এই এককটা বেশি দরকার, এটা মাথায় রাখবো। আমরা সবসময় এস একক অঙ্ক করি, সুতরাং আমরা এই এককটাই ব্যবহার করব। আচ্ছা, ধ্রুব বল কাজের পরে এখানে যেটা আছে, আচ্ছা অনেক সময় খ বিভাগের জন্য প্রশ্ন আসে যে বল ক্রিয়া হওয়া সত্ত্বেও কাজ হয় না, কেন কাজ হয় না? তো এখানে মেন কারণ হচ্ছে যে কাজ আমরা একটু আগে দেখছিলাম কি কাজ কয় প্রকার, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। শূন্য কাজটা কখন হচ্ছে? যে এমন একটা সিচুয়েশান যেখানে তুমি বল প্রয়োগ করছো কিন্তু বলের বস্তুর সরণটা কোন দিকে হচ্ছে? বলের বিপরীত দিকে হচ্ছে, তখন সেটা হবে কি? সেটা ঋণাত্মক কাজ। অথবা এমন এক ধরনের বল প্রয়োগ করছো যেখানে তোমার বলের বস্তুর সরণটা হচ্ছে লম্ব দিকে, তাহলে সেখানে তো কোনো কাজ হবে না, হবে না, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি শূন্য কাজ। তো এটা ব্যাখ্যা দিবা যে বলের ক্রিয়া হওয়া সত্ত্বেও কেন কাজ হয় না, এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল স্প্রিং বলের দ্বারা সম্পাদিত কাজ, এটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ওখানে আমি বেশ কিছু অংশ বুঝিয়ে দিচ্ছি, এখানে আমি বেসিকটা একটু বুঝাই দিই। তো দেখো, স্প্রিং বল কাকে বলা হয়? স্প্রিং বল কাকে বলা হয়? কেউ কি বলতে পারবে স্প্রিং বল কাকে বলা হয়? তানজুম আক্তার, তুমি কি বলতে পারবে স্প্রিং বল কাকে বলা হয়?
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আদৌ? আমার তো নিজেরই কনফিউজড। তানজুমা আক্তার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তো বলো স্প্রিং বল কাকে বলা হয়? ওকে, আমি বলে দিই, দেখো। আচ্ছা, তোমরা সবাই স্প্রিং দেখছো না? সবার বাসায় তো অ্যাটলিস্ট এই এত বছর বয়সের মধ্যে স্প্রিং একবার করে হলেও স্প্রিংটা নিছো। এখন দেখো স্প্রিং দুই ধরনের কাজ করা যেতে পারে স্প্রিং দ্বারা। একটা স্প্রিংটাকে তুমি টানতে পারো অথবা স্প্রিংটাকে সংকুচিত করতে পারো। আচ্ছা, ভালো কথা, তুমি স্প্রিংটাকে যখন টানছো, টানার পর এটাকে যখন ছেড়ে দিবা, এটা কী হবে? এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। আবার এই স্প্রিংটাকে যখন তুমি বল প্রয়োগ করে সংকুচিত করবা, হ্যাঁ, তখন তুমি এটাকে যদি ছেড়ে দাও, এটা কী করবে? আবার প্রসারিত হবে। তো এই স্প্রিংটার উপর যেই ধরনের বলই তুমি প্রয়োগ করো না কেন, হোক সেটা সংকোচন করার জন্য বল অথবা সেটা প্রসারণ করার জন্য বল। ধরো যে এটা একটা স্প্রিং, যদি এত সুন্দর স্প্রিং আসলে কখনোই সম্ভব নয়। তো ধরো এই স্প্রিংটাকে হয় সংকুচিত করছো না কি করছো? প্রসারিত করছো। তো ওই স্প্রিংটাকে সংকুচিত করে ছেড়ে দিলেও এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে, আবার প্রসারিত করে ছেড়ে দিলেও এটা কী করবে? আগের অবস্থায় ফিরে যাবে। তো এই যে সংকুচিত করার বা প্রসারিত করা হোক, যেটাই হোক, তার ফলে এই বস্তুটা কী হচ্ছে? আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, একটা নিজের ভিতরে বল সৃষ্টি হচ্ছে। অর্থাৎ স্প্রিংয়ের ভিতরে এক ধরনের বিপরীতমুখী বল সৃষ্টি হচ্ছে, যার কারণে তুমি যেদিকে বল প্রয়োগ করে ছেড়ে দিচ্ছ, ওটা আবার কি আগের দিকে ফিরে যাচ্ছে। যদি এমনটা না হতো, এটা কিন্তু আর কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারতো না। তো ওই বলটাকে আমরা বলছি কি? স্প্রিং বল। অর্থাৎ স্প্রিংকে সংকুচিত করা হলে অথবা প্রসারিত করা হলে স্প্রিংয়ের ভিতরে এক ধরনের বিপরীতমুখী বলের সৃষ্টি হয়, সেই বিপরীতমুখী বলটাকে বলা হয় স্প্রিং বল। এখন আমার কথা হচ্ছে, এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্প্রিং বলের দ্বারা সম্পাদিত কাজ। তো আমরা সর্বদাই জানি বল ইকুয়াল কি কাজ ইকুয়াল কি বল গুণ সরণ। তাহলে আমরা এখানে স্প্রিং বল দ্বারা বসায় কাজ করব। এখন স্প্রিং বল সমান কি? দেখো, এফ সমানুপাতিক এক্স। এফ সমানুপাতিক কি? এক্স। অর্থাৎ স্প্রিংটাকে তুমি যত বল কী বলে সংকুচিত করবা, স্প্রিংটাকে তুমি যত সংকুচিত করবা, এর ভিতরে তত কি বেশি বল তৈরি হবে। যত কম সংকুচিত করো তত কী হবে? বেশি, তত কম হচ্ছে বল। যত বেশি করো তত কী হবে? বেশি সংকুচিত করলে বেশি বল সৃষ্টি হবে। আবার যত কম সংকুচিত করো তত কি? তত কম বল সৃষ্টি হবে। কারণ কি? এই বলটা স্প্রিং, এটা হচ্ছে কি স্প্রিং বল। স্প্রিং বলটা কি? এর সরণের সমানুপাতিক। অর্থাৎ সরণ যত বাড়বে, অর্থাৎ স্প্রিংটাকে তুমি যত চাপ দিবা, দিয়ে সংকুচিত করবা অথবা যত প্রসারিত করবা, দুই ক্ষেত্রে এখানে কী হবে? বলটা, স্প্রিংয়ের ভিতরে বলটা বেশি হবে। এখন আমার কথা হচ্ছে, তাহলে এফ সমানুপাতিক এক্স হলে কী হয়? আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কিছু বসাতে পারি, সেটা হচ্ছে কে। তাহলে এখানে কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, কেটা কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। আর এখানে আমরা একটা মাইনাস বসাবো। কেন মাইনাস বসাবো? তার কারণ স্প্রিং বলটা হচ্ছে বিপরীতমুখী বল। শুরুতেই আমরা সংজ্ঞাতেই বলছি, স্প্রিংকে সংকুচিত করা হলে বা প্রসারিত করা হলে এর মধ্যে এক ধরনের বিপরীতমুখী বল সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি স্প্রিং বল। সেই বলটা হচ্ছে অবশ্যই বিপরীতমুখী বল। তুমি যেদিকে স্প্রিংকে সংকুচিত করো, তার বিপরীত দিকে এই বলটা সৃষ্টি হবে, যার ফলে আমরা বলছি এফ সমানুপাতিক মাইনাস এক্স বা এফ ইকুয়াল মাইনাস কে এক্স। ওকে, তাহলে এইটা বসে আমরা ওখানে প্রতিপাদন করছিলাম, তোমাদেরকে আমি সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি ওইটা দেখলে বুঝতে পারবা। আর তোমাদের এখান থেকে এবার মহাকর্ষ বলেরটা আসছিল, সুতরাং মহাকর্ষ বলেরটার দরকার নেই। এবার আমরা আসি শক্তিতে। দেখো, শক্তি কি? যেটার মাধ্যমে আমরা কাজ করতে পারি, এটা হচ্ছে কি? শক্তি। ঠিক আছে, কাজ করার সামর্থ্যকেই বলা হয় কি? শক্তি। অর্থাৎ কাজও যতটুকু, শক্তিও সেমই হবে। কাজ করার যেটার জন্য ইন্সপায়ার করে, এটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি? শক্তি। অর্থাৎ যেটার মাধ্যমে কাজ করতেছ, এটা হচ্ছে কি? শক্তি। কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। তাহলে আমরা যে ডাব্লিউ ইকুয়াল কাজ, ডাব্লিউ ইকুয়াল কী করতে পারি? শক্তি বলতে পারি। শক্তি এখন বিভিন্ন প্রকারের হয়, শক্তির কোনো নির্দিষ্ট প্রকারভেদ নেই। যেমন এই রুমে লাইট জ্বলছে, এখানে আলোক, লাইটের ভিতরে যে শক্তি আছে সেটা কি? লাইট এখান থেকে আলো দিচ্ছে, আলোক শক্তি, এবং লাইট থেকে আমরা তাপও পাচ্ছি, তাহলে এটা তাপ শক্তিও দিচ্ছে। তারপরে এই যে লাইটটা জ্বলছে, এটা কারেন্টের মাধ্যমে চলছে, অর্থাৎ এটা একটি বিদ্যুৎ শক্তি। এবং এখানে ফ্যান ঘুরছে, ফ্যানের মধ্যে কয়টা শক্তি পাচ্ছি আমরা? ফ্যানটা ঘুরছে, তাহলে গতিশক্তি পাচ্ছি। গতিশক্তি পাচ্ছি।
মানে যান্ত্রিক শক্তি মূল কথাতে আসি, এবং এই ফ্যানটাতে তাপ উৎপন্ন হবে, তাপ শক্তি পাচ্ছি, ঠিক আছে। বিভিন্ন ধরনের শক্তি আমরা দেখি। তো আমাদের মেন আলোচ্য বিষয় যেটা হবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। কি বললাম? যান্ত্রিক আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে অনেকগুলো প্রকারের শক্তির মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কী জিনিস? আচ্ছা, আমি এটা বলার সময় সবাইকে একটা কথাই বলি, যান্ত্রিক শক্তি মানে যন্ত্রের শক্তি। এখন যন্ত্র কী জিনিস? ইন ফিজিক্স যন্ত্র মানে যেটা দ্বারা কাজ করা যায় সকল কিছুই যন্ত্র। আমি মানুষ, আমিও যন্ত্র। এই কলম দ্বারা আমি লিখতে পারি, কলমও যন্ত্র। যা যা আছে সকল কিছুই যন্ত্র। তাহলে যান্ত্রিক শক্তি বলতে কী বোঝায়? যন্ত্রের শক্তি। তো এটা তো অবশ্যই লিখবেন, আমি তোমাদের বোঝার জন্য বলছি। তাহলে যান্ত্রিক শক্তি বলতে কী বোঝায়? যান্ত্রিক শক্তি বলতে বোঝায় কোনো একটা বস্তুর বিভিন্ন অবস্থার কারণে তার মধ্যে যে ধরনের শক্তি সঞ্চিত থাকে, কোনো একটি বস্তুর বিভিন্ন অবস্থা আমি এখানে কি লিখছি? যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো একটি বস্তুর বিভিন্ন অবস্থার কারণে তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। সো যদিও আমি এখানে বিভিন্ন অবস্থার কথা বলছি, বস্তুর মাত্র এবং শুধুমাত্র দুইটা অবস্থা হতে পারে সেটা গতিশীল বস্তু, হতে পারে সেটা স্থিতিশীল বস্তু। অর্থাৎ বস্তু স্থির থাকুক বা গতিশীল থাকুক, এই দুইটা অবস্থার কারণে বস্তুর মধ্যে এক ধরনের শক্তি সৃষ্টি হয় বা শক্তি সঞ্চিত থাকে। এটাকে আমরা বলে থাকি কি? যান্ত্রিক শক্তি। কি বলে থাকি? যান্ত্রিক শক্তি। এবং যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার। এই যান্ত্রিক শক্তি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গতি শক্তি এবং অপরটি কি? স্থিতি শক্তি। একটা হচ্ছে গতি শক্তি এবং অপরটি হচ্ছে স্থিতি শক্তি। এই যে বিভিন্ন অবস্থা, একটা হচ্ছে কি গতি এবং অপরটি হচ্ছে কি স্থিতি। সংজ্ঞা আমরা একটা লিখলাম, তিনটে সংজ্ঞা করবে এখান থেকে, ঠিক আছে? তাহলে দেখো এই পর্যায়ে এখন আমরা আসি গতিশক্তি কাকে বলা হয়। তাহলে বস্তুর বিভিন্ন অবস্থা না লিখে এখন কি লিখবা? কোনো বস্তুর গতিশীল অবস্থার কারণে তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হয় কি? গতিশক্তি। কোনো বস্তু স্থিতিশীল অবস্থায় থাকার কারণে তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে এটাকে বলা হয় স্থিতিশক্তি অথবা বিভব শক্তি। স্থিতিশক্তি অথবা বিভব শক্তি। সো এটাকে আমরা বলি ইকে, মানে কাইনেটিক এনার্জি। এটাকে আমরা বলি পি, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বা স্থিতিশক্তি। তাহলে আমরা এখন এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে। তো তোমরা আমাকে বলো এখানে কি কারো সমস্যা আছে কিনা? ওকে, তাহলে আমরা এবার গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আসি। তাহলে দেখো গতিশক্তি ছিল কি? ইকে ইকুয়াল কি? হাফ এম ভি স্কয়ার। আসলে এম ভি স্কয়ার কীভাবে আসে? আচ্ছা, তাহলে দেখো আমরা জানি কি কাজ আর শক্তি কি সেম। তাহলে ডাব্লিউ ইকুয়াল কি? ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস। ডাব্লিউ ইকুয়াল কি? এফ এস। তাহলে এফ ইকুয়াল কি? এম এ, আর এখানে এস ছিল এস, কারণ বল সমান কি? এফ ইকুয়াল এম এ। নিউটনের সূত্র থেকে আমরা জানি এফ সমান কি? এম এ। তাহলে আমরা এফ এস এর পরিবর্তে কী বসাতে পারছি? এম এ এস। ভালো কথা। এখন আচ্ছা, এটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ। এবার আমরা গতির সমীকরণ আসি। গতির সমীকরণ আমাদের কী বলে? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এ এস।
কোন একটা বস্তুর আদি বেগ ধরো এইটা, শেষ বেগ সরি আদি বেগ এইটা, শেষ বেগ এইটা, তাহলে আমরা শুধু জানি কি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2a/s। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা ধরে নিচ্ছি বস্তুটা হচ্ছে স্থির অবস্থা থেকে চলছে। তো স্থির অবস্থা থেকে যদি চলে তার আদি বেগ কত হবে, 0 হবে। তাহলে ভি স্কয়ার ইকুয়াল কী হবে, 2a/s। তাহলে as ইকুয়াল কী হবে, এখানে 2 গুণ আছে, এবার সেগুলো কী হবে, ভাগ হবে, ভি স্কয়ার ভাগ 2 হবে। তাহলে দেখো as এর মান কত, as এর মান হচ্ছে ভি স্কয়ার ভাগ 2, এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। সমীকরণ 1 আর 2 থেকে দেখো as এর মানটা কত আমরা বসাই দেবো। তাহলে আমরা পাবো কি, সমীকরণ 1 আর 2 কম্পেয়ার করে পাবো হচ্ছে w ইকুয়াল হাফ এই যে এম, আর as এর পরিবর্তে বসাবো কি ভি স্কয়ার ভাগ 2, হাফ তো নিয়ে নিছি আগে, তাহলে ভি স্কয়ার। তো w ইকুয়াল পেলাম কি ভি স্কয়ার। তো এটা আমরা যে গতিশীল অবস্থায় থাকার কারণে নিছি, কিসের কারণে নিছি, গতিশীল অবস্থায় থাকার কারণে নিছি। তাহলে গতিশীল অবস্থায় থাকার কারণে নিলে কি হবে, w ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। এটাকে আমরা এখন আর w না লিখে লিখবো কি ইকে, কারণ এটা গতিশীল থাকার কারণে আমরা কাজ পাইছি, যেটা কাজ সেটাই শক্তি। তাহলে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। সো এই জন্য আমরা ইকে ইকুয়াল কি লিখি, হাফ এম ভি স্কয়ার লিখি। যদি কারো দরকার হয় এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। স্ক্রিনশট দেওয়া হলে একটু আমাকে বলো। শাম্মী, তোমার কি স্ক্রিনশট দেওয়া শেষ? শাম্মী, ওকে তোমরা, তাহলে আমরা পাইলাম গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। এবার আমরা আসি বিভব শক্তি। তাহলে বিভব শক্তি ইকুয়াল কি, বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ। ওকে, দেখো আমাদের এখান থেকে যেই প্রশ্নটা আসবে, ধরো এ একটা বস্তু এই অবস্থা, এখানে আরেকটা বস্তু আছে বি অবস্থা, এখানে হচ্ছে সি অবস্থা। এখান থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন হতে পারে। নাম্বার 1, কোন অবস্থায় আচ্ছা শক্তি সংরক্ষণশীলতা দেখাতে বলতে পারে, অথবা এদের গতিশক্তি এবং বিভব শক্তি কোন জায়গায় সমান, অথবা কোন জায়গায় অর্ধেক, কোন জায়গায় দ্বিগুণ, কোন জায়গায় হাফ, কোথায় 30%, 20%, এইসব এগুলো বের করা লাগবে। তাহলে আমরা গতিশক্তি সূত্রতে কী শিখলাম, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার এবং ইপে ইকুয়াল এম জি এইচ, এই দুটো ব্যবহার করে আমরা করব। তো ধরো আমি একটু বেসিক কনসেপ্টে আগে আসি, সেটা হচ্ছে কোন একটা বস্তু উপর থেকে পড়ছে, হ্যাঁ কত বেগে পড়ছে, ইউ বেগে পড়ছে, একটা বস্তু উপর থেকে ইউ বেগে পড়ছে। তাহলে কোন একটা বস্তু যখন উপর থেকে পড়বে, তাহলে এখানে তার আদি বেগ কি 0 হবে। উপর থেকে যখন পড়বে, এই যে পড়তেছে এর যে মুহূর্তে পড়ে নাই এর বেগটা কত হবে, 0 হবে। এবং যখন ভূমিতে পড়বে তখন তার উপর থেকে পড়ার ক্ষেত্রে বস্তুর আদি বেগ 0, ভূমিতে যদি পড়ে, ভূমিতে পড়ে যাওয়ার পরে তার বেগটা হবে কি 0। আর যখন ভূমিতে এটা পড়েই নাই সেই মুহূর্তে তার বেগটা হবে কি সর্বোচ্চ। অর্থাৎ এটাকে আমরা বলছি কি পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমাদের যেহেতু গতি অধ্যায় নেই, এই কারণে একটু সমস্যা হতে পারে, এই কারণে আমি বলে দিই। তাহলে কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যখন পড়ে নাই আদি বেগটাও 0, পড়ার পরে ভূমিতে পড়ার পরে শেষ বেগটাও কি 0। আর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি আদি বেগটা সর্বোচ্চ হবে এবং শেষ বেগটা কী হবে 0 হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, যেটা নিচে থেকে নিক্ষেপ করা হয়। তাহলে দেখো আমরা এই কয়টা বিষয় গেল। আরেকটা বিষয়, আমরা যখন এই বিভব শক্তি গতিশক্তি নির্ণয় করব, দুইটা জায়গাতে আমাদের এইচ এর মান দরকার হবে। তো গতিশক্তির ক্ষেত্রে যদি এইচ এর মান দরকার হয়, আবার বলছি গতিশক্তির ক্ষেত্রে যখন এইচ এর মান দরকার আমাদের হবে, তখন আমরা এই বস্তুটা যে দিক থেকে গতিশীল, যদি নিক্ষিপ্ত বস্তু হয় তাহলে নিচে থেকে নিব, আর যদি পড়ন্ত বস্তু হয় তাহলে উপর থেকে নিব। যেদিক থেকে গতিশীল সেদিক থেকে নিব। আর বিভব শক্তির সময় এইচ এর মান দরকার হবে, সেটা সবসময় ভূমি থেকে কার্যকর হবে। ওকে, তাহলে এবার আমরা একটা প্রশ্ন দেখি। গতিশক্তি বিভব শক্তি তোমরা এমনিতেই বের করতে পারো, মান বসালে হবে। আমি তোমাদেরকে এই যে যেটা কথা বললাম এইরকমের একটা অঙ্ক দেখাই। কই প্রশ্ন না দেখলাম এরকম অনেক। আচ্ছা এখান থেকে দেখি। আচ্ছা একটা কাজ করি, আমার সেশনের মেয়াদ প্রায় শেষ।
সেশনের মেয়াদ প্রায় শেষ, আমি কেটে দিচ্ছি, আবার জয়েন করো তাড়াতাড়ি। দেখো একটা প্রশ্ন যেমনটা বলছিলাম, 30 মিটার উঁচু থেকে একটি বস্তু পড়ছে, কোথায় এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? সো আমরা এটা সলভ করব। দেখো আমি প্রথমে যেমনটা ছিল এমনটা একটা চিত্র বানিয়ে নিই। এখানে বলছে কি 30 মিটার উঁচু থেকে একটা বস্তু বিনা বাধায় পড়ছে। ধরে নিচ্ছি আমরা বস্তুটা এই অবস্থা থেকে পড়ছে বিনা বাধায়, এখানে পড়বে, এটা হচ্ছে ভূমি। বস্তুটার মধ্যবর্তী ডিস্টেন্স আছে, ডিস্টেন্স কত? 30। টোটাল ডিস্টেন্স কত? 30। কারণ বস্তুটা ভূমি থেকে 30 মিটার উপরে আছে, আমাদেরকে বলছে কোন অবস্থায় 30 মিটার উঁচু থেকে পড়ছে, কোন অবস্থায় এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। আচ্ছা আগে আমি আজকে মনে অনেক জোরে কথা বলছি, কারণ সময় কম, তো এই কারণে অনেক বেশি শেষ করতে হবে। আচ্ছা তাহলে দেখো এই বস্তুটা এখান থেকে পড়ছে, তাহলে আমি তোমাদেরকে আগেই বলছি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত হবে? 0। আদিবেগ কত হবে? 0। আচ্ছা তাহলে এর আদিবেগটা 0। তো আমরা এখন এখানে আমাদের বলে দেওয়া হয়েছে কোন অবস্থায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে যে কোনো একটা জায়গায় ধরে নিতে পারি, আমরা ধরে নিচ্ছি যে এই অবস্থায়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায়? এক্স মিটার উচ্চতায় এর বিভব শক্তি কী হবে? তুমি লিখবে কি, মনে করি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। ঠিক আছে, এটা কিন্তু বাংলায় লেখা রাখবে, আমি আসলে লেখা ইচ্ছা হচ্ছে না, তোমরা লিখবা মনে করি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, যেটা আমাদেরকে বলছিল। আচ্ছা তাহলে ভালো কথা, আমরা ধরে নিচ্ছি এই অবস্থায় হবে। তাহলে এটা হচ্ছে 30, এটা হচ্ছে এক্স, তাহলে এটা কত হবে? 30 মাইনাস এক্স। এবার আমরা আসি, তাহলে আমরা কি করব, এই জায়গাটাতে কি করব, এই জায়গাটাতে আমরা বিভব শক্তি নির্ণয় করব আগে। তাহলে বিভব শক্তি বি বিন্দুতে, বিভব শক্তি ইপি বি ইকুয়াল কী হবে? আচ্ছা ইপি দিই, ইপি ইকুয়াল কী হবে? বিভব শক্তি ইকুয়াল কি? এম জি এইচ। হ্যাঁ, তাহলে এখানে ভরটা ধরে নিচ্ছি কত? ভর, এখানে ভর এম জি ইকুয়াল কত? 9.8। এইচের মান কত? এর উচ্চতা কত?
বিভব শক্তির ক্ষেত্রে কি বলছি, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা সর্বদা হবে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। তাহলে ভূমি থেকে উচ্চতাটা কত, এক্স মিটার। তাহলে এখানে বসাবো কত, এইচ ইকুয়াল এক্স। সো উই গেট ইপি ইকুয়াল এম জি এক্স। এটাকে আমি দিচ্ছি 1 নম্বর সমীকরণ। বি বিন্দুতে, আবার বি বিন্দুতে স্থিতিশক্তি বা বিভব শক্তি, সরি, বিভব শক্তি নির্ণয় করছি গতিশক্তি। তাহলে দেখো গতিশক্তি নির্ণয় করার জন্য আমাদের বেগ দরকার, তাই তো? তাহলে আমরা বেগ বের করি। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, প্লাস 2gh হবে কারণ এটা উপর থেকে পড়ছে। উপর থেকে যদি পড়ে তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, আর নিচে থেকে যদি উপরে নিক্ষেপ করা হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। যেহেতু এই বস্তুটা উপর থেকে পড়ছিল, সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh এটাই হবে। তারপরে মানগুলো বসাই। তাহলে দেখো এখানে আদিবেগ কত, 0 প্লাস 2gh। তো এখানেও এইচ এর দরকার পড়ছে, হ্যাঁ। তো আমি তোমাদেরকে বলছি এটা কার ক্ষেত্রে এইচ এর দরকার পড়লো, গতিশক্তির ক্ষেত্রে। কার ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে। তো গতিশক্তির ক্ষেত্রে যে এইচ এর মান দরকার হবে, এটা কোথায় থেকে হবে, যেদিক থেকে গতিশীল। তো এই বস্তুটা উপর থেকে নিচে গতিশীল, সুতরাং এইচ এর মান হবে এইটা, হ্যাঁ। গতিশক্তির ক্ষেত্রে আমাদের যখন এইচ এর মান দরকার হবে, এটা যে দিক থেকে গতিশীল হবে আমরা সেই দিক থেকে মানটা বসাবো। আর বিভব শক্তির ক্ষেত্রে যেখান থেকে মানের প্রয়োজন হবে, এটা সর্বদাই আমরা ভূমি থেকে নিব এইচ এর মান। তো আমরা এখন গতিশক্তির ক্ষেত্রে নির্ণয় করছি, সুতরাং এখানে এক্স এইচ ইকুয়াল হবে 30 মাইনাস এক্স। সো আমরা এইচ এর পরিবর্তে এখন বসাবো 30 মাইনাস এক্স। সো আমরা পাবো 2g। 30 এর সাথে গুণ করলে কত হয়, 30 এর সাথে গুণ করলে হবে 60g মাইনাস 2gx। সো আমি এবার আসি বিভব শক্তি, গতিশক্তি। তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল কি, হাফ এম ভি স্কোয়ার। তো ভালো কথা বসাও। তাহলে হাফ এম, আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 60g মাইনাস 2gx। তাহলে এখানে হাফ আর 2 কাটাকাটি করার জন্য তুমি কাটাকাটি যদি করো তাহলে আমরা এরকম পাচ্ছি যে এম, এখানে দেখো 2 কমন নিলে কি হবে, 30g, আর এখানে কত হবে, gx। তাহলে এখানে পাবো হচ্ছে এম 30 mg মাইনাস কি, 30 mg মাইনাস mgx, mgx। তো দেখো আমরা এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তো আমাকে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা, এটা স্ক্রিনশট দিয়ে নাও। হয়েছে স্ক্রিনশট দেওয়া? বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এখন গতিশক্তি বিভব শক্তির মান পাইছি, এবার আমরা বসাবো। তাহলে দেখো আমাদের প্রশ্ন মতে কি বলছিল, বিভব শক্তি গতিশক্তি কি হবে, অর্ধেক হবে। সো প্রশ্ন মতে বিভব শক্তি কি হবে, ইপি ইকুয়াল হবে হচ্ছে গতিশক্তির অর্ধেক, মানে ইকে ভাগ 2। এটা হবে না, বা আমরা পাবো ইকে ইকুয়াল 2 ইপি। তাহলে 2 ইপি ইকুয়াল কি, 2 ইকে হচ্ছে প্রশ্ন মতে, হ্যাঁ। কারণ আমাদের বলছে কি বিভব শক্তি হবে গতিশক্তির অর্ধেক। তাহলে ইপি ইকুয়াল হবে ইকে ভাগ 2, ইকে নিলে 2, হাফ নিয়ে আসলে 2 হবে। তাহলে এখন মান বসাও। ইপির মান কত ছিল, এমজি এক্স। তাহলে কি হয়, 2 mg x ইকুয়াল, এই পাশে মানগুলো বসাও। এই পাশে মান কত, ইকের মান 30 mg মাইনাস mg x। আমরা এখন ক্যালকুলেট করি, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে 3 mg x ইকুয়াল 30 mg। তাহলে mg কাটো, এই পাশে mg, এই পাশে mg কাটো, তাহলে কি হয় 3x ইকুয়াল হবে 30, বা x ইকুয়াল হবে 30 ভাগ 3 ইকুয়াল 10। তাহলে এখন লিখবা ভূমি থেকে, দেখো x এর মান বের হয়েছে, অর্থাৎ x ইকুয়াল কত হলো, 10 হলো। অর্থাৎ লিখবা ভূমি থেকে 10 মিটার উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তি কী হবে, অর্ধেক হবে। এখন এখানে অর্ধেক না বলে এমনটা বলতে পারে যে 20% বা 30% হবে, এনিথিং যা যা বলে লিখবা। ওকে, কারো তো কোনো প্রশ্ন নাই এখানে? ওকে, তাহলে এখন আমরা হচ্ছে আরেকটা বিষয় আসি, গতিশক্তি বিভব শক্তি গেল, এবার আমরা আসি শক্তির সংরক্ষণশীলতা। একই ধরনের প্রশ্ন, শক্তির সংরক্ষণশীলতা আসি।
শক্তির সংরক্ষণশীলতা অথবা নিত্যতা। আচ্ছা, এটা লিখলে হবে। তো দেখো শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা, নিত্য নয় নিত্যতা, নিত্যতা। তো নিত্যতা এবং সংরক্ষণশীলতা মানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে শক্তির মানটা অলওয়েজ অপরিবর্তিত থাকবে। আমরা শুরুতেই শিখে আসছি যে পৃথিবীতে শক্তি যে পরিমাণ ছিল শুরুতে, এখন পর্যন্ত সেই পরিমাণ শক্তি আছে। শক্তি সৃষ্টিও করা যায় না, শক্তি ধ্বংস করা যায় না। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, অর্থাৎ শক্তির মান অপরিবর্তিত থাকবে। তখন আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বলবে কি দেখাও যে এখানে শক্তি সংরক্ষণশীলতা অথবা শক্তির নিত্যতা মেনে চলে, সেই ক্ষেত্রে আমাদেরকে এগুলা প্রমাণ করা লাগবে। তো বিশেষ করে আমরা ওখানে একটা থিওরিও পড়ছিলাম যে সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা দেখাও। তো ওইটা তো ইম্পর্টেন্ট আছেই, ওইটা তো তোমরা করবাই ওখান থেকে। আমরা এখন দেখব একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা। তাহলে দেখো একটা বস্তু এই অবস্থান থেকে পড়ছে, এখানে পড়লো, এটা হচ্ছে এ অবস্থা, এটা হচ্ছে বি অবস্থা এবং এটা হচ্ছে কি সি অবস্থা। আমরা ধরে নিচ্ছি টোটাল উচ্চতার কত এইচ। দেখো সো আমরা যদি এখন শক্তির সংরক্ষণশীলতা বা নিত্যতা প্রমাণ করতে চাই, তাহলে আমাদেরকে দেখানো লাগবে এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান। তাহলে আমরা বলতে পারবো শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। তো আমি তোমাদেরকে দুইটা বিন্দু দেখাই, তাহলে তোমরা বুঝে যাবে। আমরা এ এবং বি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করব। তো ধরো এটা দেওয়া আছে এইচ, তো আমরা এটা ধরে নিলাম কত এক্স, তাহলে এটা কত হবে এইচ মাইনাস এক্স। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি করব, শক্তি সংরক্ষণশীলতা দেখো। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে আগে নির্ণয় করি। এ বিন্দুর ক্ষেত্রে, তাহলে এ বিন্দুর ক্ষেত্রে কি হবে, এ বিন্দুর ক্ষেত্রে আমরা একবার ই কে নির্ণয় করব, একবার ইপি নির্ণয় করব। কেন? কারণ আমরা বস্তুর মোট শক্তি নির্ণয় করতে চাচ্ছি। তাহলে বস্তুর মোট শক্তি সমান হচ্ছে এর বিভব শক্তি প্লাস এর গতি শক্তি। তাহলে আগে আমরা বিভব শক্তি নির্ণয় করি। ইপি ইকুয়াল কি হবে, ইপি ইকুয়াল হবে হচ্ছে এম জি এইচ। তো আমি তোমাদের শুরুতেই বলে দিয়েছিলাম যেখানে যেখানে আমাদের বিভব শক্তির জন্য এইচ এর মান প্রয়োজন হবে সেই মানটা আমরা নিব ভূমি থেকে অলওয়েজ। আর যেখানে যেখানে আমাদের গতি শক্তির জন্য প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমরা এইচ এর মানটা নিব কোথায় থেকে, এইচ এর মানটা নিব আমরা উপর থেকে, যেখান থেকে গতিশীল, এখানে যেহেতু উপর থেকে পড়েছে তাহলে আমরা নিব উপর থেকে। তাহলে দেখো আমরা এখানে বিভব শক্তি নির্ণয় করছি, এইচ এর মান প্রয়োজন, সুতরাং আমরা এই বিন্দুর ক্ষেত্রে নিব কি এই এইচ। তাহলে এর উচ্চতা কত এইচ, তাহলে আমরা পাবো কি বিভব শক্তি সমান হবে কত এম জি এইচ। আচ্ছা, দরকার নেই সমীকরণ দেওয়া। তাহলে গতিশক্তি কি হবে ইকে। দেখো এই বস্তুটা এ বিন্দুতে আছে, এ কি বস্তুটা পড়ছে, এ কিন্তু তখন পড়া শুরুই করে নাই। এই বস্তুটা আছে এখানে, এটা কি পড়া শুরু করছে, যখন পড়তে শুরুই করে না, তো কোনো গতিই নাই আছে। তাহলে এই অবস্থায় তার আদিবেগ কত জিরো। তাহলে বেগ যদি জিরো হয় তাহলে তার কি হবে, তার গতিশক্তি থাকবে, তার গতিশক্তিও থাকবে না, কারণ ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি এর মানটাই জিরো, তাহলে কী হবে টোটালটাই জিরো। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি হলো কত এম জেইচ এবং গতিশক্তি হলো জিরো। এবার আসি বি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করি। এ বিন্দু গেলে বা বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে ইপি কত হবে, ইপি ইকুয়াল এম জি এইচ। ভালো কথা, এই বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করবা। তখন এই বিন্দুর ক্ষেত্রে এইচ এর মানটা কোনটা, এইচ এর মান হচ্ছে এক্স। তাহলে এর পরিবর্তে বসাবো কি এক্স, যেহেতু এখানে এইচ ইকুয়াল এক্স, কারণ এখানে উচ্চতা এক্স। বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা সর্বদাই ভূমি থেকে নেওয়া লাগে, তাহলে এম জি এক্স। আচ্ছা, আর গতিশক্তি ইকে ইকুয়াল হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, তাই তো, এম কি ভি স্কোয়ার। আবার আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল কি হাফ এম, আবার জানি ভি স্কোয়ার ইকুয়াল কি, ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তাহলে হাফ গুণ এম গুণ ভি স্কোয়ার মান কত জিরো, তাহলে এইটা আমার লেখার দরকার নাই, থাকে কত গুণ টু জি এইচ। তাহলে টু টু কাটো, ও সরি এখানে একটু মিস্টেক হয়েছে। তাহলে মান আসে কত হাফ এম। আচ্ছা, আমরা এই ভি স্কোয়ারটা আলাদা করে বের করে নিই। দেখো এগুলো, তাহলে আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তাহলে এখানে আদিবেগ কত জিরো প্লাস টু জি এইচ এর মান কত হবে, আমি বলছি গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মানটা আমরা নিব সর্বদা যেদিক থেকে গতিশীল, সেই বস্তুটা উপর থেকে পড়তেছিল। তাহলে এখানে এইচ এর মান কোনটা, এইচ এর মান হচ্ছে এইটা। তাহলে আমরা এইচ এর পরিবর্তে বসাবো কত এইচ মাইনাস এক্স। এখানে হবে কত এইচ মাইনাস এক্স। তাহলে আমরা পাবো হচ্ছে
2gh মাইনাস 2gx, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার মান পাইলাম কি 2gh মাইনাস 2gx, তাহলে এই মানটা বসাও, তাহলে ইকুয়াল হচ্ছে হাফ m ইন্টু 2gh মাইনাস 2gx। তাহলে এখানে 2 কমন নিয়ে কাটাকাটি করলে কি থাকে mgh মাইনাস mgx। ওকে, তাহলে দেখো এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও, আশা করি তোমরা এখানে বুঝছো। কোথাও সমস্যা যদি থাকে আমাকে বলো। আছে সমস্যা? সমস্যা আছে? ওকে, স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে আমরা পাইলাম কি বিভব বিন্দুতে মোট শক্তি কি, মোট শক্তি হচ্ছে, এখানে তো মোট শক্তি আছে, এখানে তাহলে মোট শক্তি বের করে নেই এই বিন্দুর ক্ষেত্রে। তাহলে এই বিন্দুর মোট শক্তি ইবি ইকুয়াল mgh প্লাস 0, তাহলে এটা লেখার দরকার নয় mgh। এখন বি বিন্দুর ক্ষেত্রে, সরি এ বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি কী হবে ই বি, তাহলে মোট শক্তি সমান কি ই কে প্লাস ইপি। তাহলে ই কে এর মান কত, ই কে এর মান হচ্ছে mgx আর প্লাস ইপি, ইপির মান কত mgh মাইনাস mgx। mgh এটা কাটো, তাহলে কি থাকে mgh। তাহলে বি বিন্দুতে মোট শক্তি mgh, এ বিন্দুতে মোট শক্তি mgh, সি বিন্দুতে নির্ণয় করলেও mgh হবে। সুতরাং আমরা বলতে পারি কোনো বস্তুর, যেহেতু এ এবং বি বিন্দুতে মোট শক্তি সমান আছে, সুতরাং আমরা বলতে পারি এখানে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে বা এখানে শক্তির নিত্যতা মেনে চলে। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। বাকি দিন আমরা ক্ষমতা নিয়ে কথা বলবো, ক্ষমতার অংশটুকু করলে আমাদের এই অধ্যায় শেষ। আর বাকি তোমাদেরকে আমি যে ভিডিওগুলো দিয়েছি থিওরির, তোমরা ওগুলো দেখো, যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। সো এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে?